যে দেশে সরকারি হিসাবে বেকারের সংখ্যা ২৬ লাখ আর বেসরকারি হিসাবে সেটা ১.১ কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি ২১২ জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণে মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। ৫%, ২% এবং ১% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি ০.৫% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন ১,৭৬,০০০ টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে ৩ একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই ১,৭৬,০০০ সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে ৩ একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেয়া হয়েছে ৬,০৪,০০০ কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের ৮৬.৯%। যদি ২০২৫-২৬ অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত ৩,২৬,০০০ কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআর কে যদি আমরা ৩ লক্ষের দ্বিগুণ ৬ লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি ৬ লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র ২টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেয়া, ২ হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,১২,০০০ কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। ২৫শে নভেম্বর ২০২৫ প্রথম আলোর খবর বলছে, বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে?
গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশের সরকারি হিসেবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংকই বা ঋণ দেবে কোথা থেকে?